আজ গোরস্থানের পরিবেশটা অন্য দিনগুলোর মতো ভয়ঙ্কর নয়, বরং খুব বিষণ্ণ। আকাশে মরা চাঁদের আলো, বাতাসে কেমন যেন একটা হাহাকার। করিম আর রতন আজ কোনো বড় ভ্যান নিয়ে আসেনি। করিমের কোলে একটা ছোট্ট লাশ, সাদা কাফনে মোড়ানো। রতন করিমের পাশে পাশে হাঁটছে, তার চোখ মুছতে মুছতে। আজ তারা একটা ৮-৯ বছরের অজ্ঞাত পথশিশুর লাশ দাফন করতে এসেছে। হাইওয়ের পাশে কোনো এক বেপরোয়া গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। ভাইজান, আমার একদম ভালো লাগতেছে না। এইটুকুন একটা পোলা, এই বয়সে তোর মাঠে ঘুইরা বেড়ানোর কথা, খেলনার লাগিয়া মায়ের কাছে বায়না ধরার কথা, আর আইজ ওরে আমরা মাটির নিচে রাইখা আসমো। ওর তো একটা নামও কেউ জানে না ভাইজান। কবরের ফলকে কি নাম লেখবো আমরা? হ্যাঁ, জন্ম আর মৃত্যু তো মানুষের হাতে নাইরে রতন। আল্লাহ যারে যখন ডাক দেয় তারে তখনই যাইতে হয়। এই এপিম পোলাডার দুনিয়াতে হয়তো কষ্ট ছাড়া আর কিছুই আসিল না। আল্লাহ হয়তো তারে এই দুনিয়ার কষ্ট থাইকা মুক্তি দিয়া নিজের কাছে ডাইকা নিছে। তুই কান্দিস না, চোখের পানি ফেললে লাশের কষ্ট বাড়ে। দেখেন ভাইজান, বাচ্চাটার আঙুলগুলা কত ছোট ছোট। যার খেলার বয়স শেষ হইল না, তার জীবনটা কেন এভাবে শেষ হইয়া গেল? ওই বেপরোয়া গাড়িওয়ালা কি একবারও ব্রেকটা চাপলো না? একটা কুকুরের চেয়েও কি দামি আসিল না এই প্রাণটা? এই দুনিয়ার বিচার বড় অদ্ভুত রে রতন। বড় বড় চাকার নিচে এইরকম কত ছোট ছোট স্বপ্ন পিসা যায়, তার হিসাব কেউ রাখে না। এই বাচ্চার মা বাবা হয়তো জানলও না তার কলিজার টুকরা কই হারাইয়া গেল। হয়তো কোনো এক মা আজ রাস্তার দিকে চাতক পাখির মতো চাইয়া আছে, ভাবতাছে তার খোকা রাইতে ঠিকই ফিরে আইব। এইটাই কি নিয়ম ভাইজান? যার কেউ নাই তারে দাফন করার সময়ও কি কেউ এক ফোঁটা পানি দিব না? দুনিয়ার মানুষ এত পাষাণ কেন ভাইজান? আমরা তো আসিরি পাগল। যার কেউ নাই তার জন্যই করিম শেখ আছে। কবরে যখন ওরে রাখমু, তুই দেখিস একদম আপন ভাইয়ের মতো পরম মমতায় ওরে ঘুম পাড়াইয়া দিমু। ওর কোনো নাম নাই ঠিকই, কিন্তু আসমানে ওর নাম ঠিকই লেখা হইয়া গেছে। চল পাসালা, রাইড বেশি হইলে কবর খুঁড়তে দেরি হইয়া যাইব। গোরস্থানের গেটে জব্বার আলী দাঁড়িয়েছিলেন। করিমের কোলে ছোট লাশটা দেখে তার বয়স্ক চোখ দুটো ছলছল করে উঠল। তিনি এগিয়ে এসে পরম মমতায় লাশের মাথায় হাত রাখলেন। আহারে বাসা আমার, দুনিয়ার কোনো সুখী তোরে সইতে পারল না। করিম, আমি ছোট করই গাছটার পাশে একটা ছোট কবর খুইরা রাখছি। জায়গাটা খুব মায়াময়, পোলাডা শান্তিতে ঘুমাইতে পারবো। চলেন জব্বার ভাই, আইজ আর দেরি করমু না। পোলাডারে তাড়াতাড়ি তার শেষ আশ্রয়ে রাইখা আসি। তারা তিনজনই করই গাছটার নিচে এলো। কবর আগে থেকেই খোঁড়া ছিল, তাই তাদের আর নতুন করে মাটি কাটতে হলো না। করিম খুব সাবধানে লাশটা মাটিতে নামিয়ে রাখল। রতন লাশের মাথার দিকটা ঠিক করতে গিয়ে দেখল সাদা কাপড়ের এক পাশ একটু ভিজে আছে, আর সেখান থেকে প্যান্টের পকেটের মতো কিছু একটা বোঝা যাচ্ছে। ভাইজান, পোলাডার পকেটে জানি কি আসিল, কেমন উঁচা হয়ে আছে। থাক, এইগুলা দেখার দরকার নাই। হয়তো ওর কোনো খেলনাপাতি আসিল, ডোমেরা হয়তো খেয়াল করে নাই, তাই রাইখা দিছে। যা ছিল ওর লোকে মাটির তলে চইলা যাইব। করিম আর রতন যখন লাশটা ধরে কবরের ভেতর নামানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই চারপাশের নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। রতন চমকে উঠে চারদিকে তাকালো।
শব্দটা খুব পরিচিত, যেন শক্ত মাটির ওপর দিয়ে কাচের কোনো ছোট্ট গোলাকার জিনিস গড়িয়ে যাচ্ছে। ভাইজান, কিছু শুনলেন? হ, শুনলাম তো। মনে হইল কিছু একটা গড়াইয়া পড়ল। করিম কথা শেষ করার আগেই আবার শব্দ হলো। এবার শব্দটা খুব কাছ থেকে এলো। তারা অবাক হয়ে দেখল লাশের কাপড়ের ভেতর থেকে একটা রঙিন কাচের মার্বেল গড়িয়ে মাটিতে পড়ল এবং ধীরে ধীরে রতনের পায়ের কাছে এসে থেমে গেল। এই মার্বেল কই থাইকা এলো? মনে হয় পোলাটার পকেটে আসিল। লাশ নড়াচড়া করার সময় পইরা গেছে। রতন, মার্বেলটা তুইলা ওর পকেটে ভইরা দে। রতন কাপা কাপা হাতে মার্বেলটা মাটি থেকে তুলতে গেল, কিন্তু সে মার্বেলটা ছোঁয়ার আগেই মার্বেলটা নিজে থেকে একটু পিছলে পিছিয়ে গেল। রতন চমকে হাত গুটিয়ে নিল। ভাইজান, মার্বেলটা তো নিজে নিজে নড়তাছে। হারে দূর বোকা, গোরস্থানের মাটি তো আর সমান না, উষা নিসা, তাই গড়াইয়া গেছে। তুই ধর এটা। রতন আবার হাত বাড়ালো, কিন্তু এবার যা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। লাশের ভেতর থেকে হঠাৎ করেই আরো 10-12টা রঙিন মার্বেল ঝরঝর করে মাটিতে পড়ে গেল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, মার্বেলগুলো গোরস্থানের ঢালু মাটির দিকে না গড়িয়ে উল্টো দিকে, অর্থাৎ গোরস্থানের গেটের দিকে গড়িয়ে যেতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা আছে সেগুলো। ইয়া মাবুদ, এগুলা তো ঢালু জায়গা সাইডা উঁচা জায়গার দিকে করাইতাছে। ঠিক সেই মুহূর্তে গোরস্থানের পরিবেশ পুরোপুরি বদলে গেল। করই গাছের পাতাগুলো তীব্র বাতাসে কাঁপতে শুরু করলো, আর সেই বাতাসের সাথে মিশে ভেসে এলো একটা বাচ্চার খিলখিল হাসির শব্দ, খুব মিষ্টি অথচ হাড় হিম করা একটা কণ্ঠস্বর, যেটা ফিসফিস করে বলল, আমার লগে খেলবা? আমার মার্বেল গুলা দিয়া দাও, আমি খেলবো। রতন ভয়ে করিমকে জড়িয়ে ধরল। করিম অবাক হয়ে দেখল গোরস্থানের সীমানা প্রাচীরের ওপরে একটা ছোট্ট ছায়ামূর্তি বসে পা দোলাচ্ছে। তার হাতে একটা মার্বেল, আর সে এক দৃষ্টি তাদের দিকেই তাকিয়ে আছে। ওরে বাবা, ভাইজান, ও কেডা? আমাগো দিকে এইভাবে তাকায় আছে কেন? আমারে বাঁচান ভাইজান। ডরাইস না রতন, চোখ খুইলা দেখ। ও কোনো রাক্ষস কে খোঁজ না, ও একটা ছোট্ট পোলা। ওর মনে কোনো পাপ নাই, ক্ষোভ নাই, ও শুধু খেলতে চায়। করিম সাহস করে কয়েক কদম এগিয়ে গেল সেই ছায়ামূর্তির দিকে। জব্বার আলীও এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখে আয়াতুল কুরসি বিড়বিড় করছে। ছায়ামূর্তিটি প্রাচীরের ওপর বসে পা দোলাচ্ছে, আর তার হাতের চকচকে মার্বেলটা শূন্যে ছুঁড়ে আবার লুপে নিচ্ছে। ভাই আমার, তুমি এইখানে বসা কেন? রায় তো অনেক হইছে, এখন তোমার ঘুমানোর সময়। তোমার কি কষ্ট আমারে কও। করিমের কথা শুনে ছায়ামূর্তিটি মার্বেল ছোড়া বন্ধ করে দিল। তার ফ্যাকাশে মায়াবী মুখটা করিমের দিকে ঘোরালো। তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, আছে এক গভীর বিষণ্ণতা। সে তার ছোট্ট হাতটা গোরস্থানের বাইরে রাস্তার দিকে ইশারা করল। রাজু, রাজু কাঁদতাছে। ওরে আমি কথা দিছিলাম আজ অনেকগুলা মার্বেল নিয়ে যাব, ওর লগে খেলবো, কিন্তু একটা গাড়িটা আমার মার্বেল গুলো ওরে দিয়া দিয়ে। কথাগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার সাথে ছায়ামূর্তিটি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে বিলীন হয়ে গেল। করই গাছের পাতাগুলোর কাঁপুনি থেমে গেল। গোরস্থান আবার আগের মতো নিস্তব্ধ। ভাইজান, পোলাটা কি চইলা গেল? হ, চইলা গেছে।
ওর আর কোনো আক্ষেপ নাই। ও শুধু ওর ভাইয়ের লাইগা চিন্তা করতাছিল। বাইরে দেওয়া কথা রাখতে পারে নাই বইলা ওর আত্মা কষ্ট পাইতাছিল। রতন মাটির থাইকা মার্বেলগুলা কুড়াইয়া নেয়। ও রতন এবার আর ভয় পেল না। সে খুব যত্ন করে গোরস্থানের মাটি থেকে ছড়িয়ে থাকা 10-12টা রঙিন মার্বেল কুড়িয়ে নিল। এরপর তারা খুব সাবধানে এবং পরম আদরে ছোট্ট লাশটিকে কবরে শায়িত করল। দাফন শেষে দোয়া পড়ার সময় রতনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আজ সে ভয়ের জন্য কাঁদছে না, কাঁদছে একটা ছোট্ট ভাইয়ের না বলা ভালোবাসার জন্য। পরদিন সকাল হতেই করিম আর রতন বেরিয়ে পড়ল রাজুর খোঁজে। হাইওয়ের আশেপাশে খোঁজ নিতেই তারা জানতে পারল রেল লাইনের ধারের বস্তিতে কাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সুজন নামের একটা 10 বছরের ছেলে রাস্তা পার হওয়ার সময় মারা গেছে। তারা সোজা সেই বস্তিতে গিয়ে হাজির হলো। ভাই, এই বস্তিতে সুজন নামের একটা পোলারে গাড়ি চাপা দিছিল কালকা। তাগো ঘরটা কোন দিকে? হ্যাঁ, ওই তো সামনের ওই বাঙ্গা টিনের চালের ঘরটা। পোলাটার মা তো মানুষের বাড়িতে কাম করত। কাইল থাইকা বেহুশ হইয়া পইরা আছে। আর ওর একটা ছোট ভাই আছে, নাম রাজু। পোলাটা কাইল থাইকা কিচ্ছু খায় নাই, খালি রাস্তার দিকে তাকাইয়া বইসা আছে। আর ওর ভাইরে খুঁজতাছে। করিম আর রতন সেই ঘরের দিকে এগিয়ে গেল। দেখল ঘরের দরজায় 5-6 বছরের একটা রোগাটে ছেলে হাঁটুতে মুখ গুজে বসে আছে। তার চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। করিম খুব ধীরে ধীরে ছেলেটার পাশে গিয়ে বসল। এই যে, তোমার নাম কি রাজু? তুমি কান্তাছো কেন বাবা? তোমার ভাইয়ার লাইগা? ভাইয়া কইল আমার লাগে অনেকগুলা লাল নীল মার্বেল নিয়ে আইব, তারপর আমরা 2 ভাই এক লগে খেলবো। কিন্তু ভাইয়া তো আর আইলো না। সবাই কয় ভাইয়া নাকি আর কোনোদিন আইব না। আমার মার্বেল লাগবো না, আমার শুধু ভাইয়ারে লাগবো। রাজুর কথা শুনে রতন আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। করিম রাজুর মাথায় হাত বুলিয়ে পকেট থেকে সেই কাচের মার্বেলগুলো বের করলো। আরে, কে কইছে তোমার লাইগা মার্বেল আনে নাই? এই দেখো, তোমার ভাইয়া তোমার লাইগাই এই মার্বেলগুলা কিনছিল। তোমার ভাইয়া অনেক দূরে চইলা গেছে ঠিকই, কিন্তু তোমার লাইগা এইগুলা পাঠাইয়া দিছে। সে কইছে তুমি যেন এইগুলা দিয়া খেলো, আর তার লাইগা মন খারাপ না করো। রাজু মার্বেলগুলো দেখে থমকে গেল। তার ছোট্ট 2 হাত বাড়িয়ে মার্বেলগুলো বুকের কাছে জড়িয়ে নিল সে। চোখের পানি মুছে সে মার্বেলগুলোর দিকে তাকিয়ে একটুখানি হাসল। আমার ভাইয়া অনেক ভালো, আমি এইগুলা হারাইতে দিব না। বস্তি থেকে ফিরে গোরস্থানের গেটে বসে আছে করিম আর রতন। দুপুর গড়িয়ে যাচ্ছে, রোদের তাপও কমতে শুরু করেছে। ভাইজান, আপনি ঠিকই কইছিলেন, লাশের কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, তারা শুধু ভালোবাসার কাঙ্গাল। একটা 10 বছরের পোলার মনের মধ্যে ভাইয়ের লাইগাই এত ভালোবাসা থাকতে পারে, আমি কোনোদিনও ভাবি নাই। হ্যাঁ, এইটাই তো দুনিয়ার সবচেয়ে বড় সত্যি রে রতন। মৃত্যু মানুষের শরীরটারে কায়দা নিতে পারে, কিন্তু মায়া আর ভালোবাসা কোনোদিন মরতে দেয় না। ওই ছোট্ট সুজন মইরা গিয়াও প্রমাণ কইরা গেল, ভালোবাসার কোনো বয়স নাই, কোনো সীমানা নাই। আইসকা পোলাটা ছায়া দেখা আমার একটুও ডর লাগে নাই ভাইজান। মনে হইল আমার নিজের ছোট্ট ভাই সবার সামনে দাঁড়ায় আছে।
তুই অনেক কিছু শিক্ষা গেছস রতন। এই গরুস্থান তোরে সত্যিকারের মানুষ বানাইছে। চলে হন, উঠি, আসরে আজান দিতে আর বেশি দেরি নাই। রাইতে আবার নতুন কোনো মেহমান আমাগো দরজায় এসে হাজির হইতে পারে। করিম আর রতন ধীর পায়ে গোরস্থানের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। বাতাসে তখনও যেন ছোট্ট সুজনের সেই খিলখিল হাসির রেশ লেগে আছে, যা গোরস্থানের বিষণ্ণতা মুছে দিয়ে এক পবিত্র প্রশান্তি ছড়িয়ে দিয়েছে।